এবার রাজ্য সরকারগুলির বিনামূল্যে প্রকল্প নিয়ে কঠোর সমালোচনা করল সুপ্রিম কোর্ট। সরকারের ফ্রি প্রকল্পগুলি নিয়ে সমালোচনা উচ্চতম ন্যায়ালয়ের। যদি খাদ্য, সাইকেল, বিদ্যুৎ ইত্যাদি বিনামূল্যে দেওয়া হয় তাহলে কাজ আর কে করবে? যদি সাধারণ নাগরিকদের শুধুই বিনামূল্যে খাবার এবং নগদ অর্থ দেওয়া হয় তাহলে কাজ আর কেউই করতে চাইবেন না, আর এতে অর্থনৈতিক উন্নয়নে বাধার সৃষ্টি হবে। বিনামূল্যে সামগ্রী প্রদান করলে দেশের অর্থনৈতিক উন্নয়নে বাধার সৃষ্টি হবে এবং রাজ্য সরকারগুলি এই ফ্রি প্রকল্পগুলির পরিবর্তে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কাজ করতে হবে। রাজ্যে সড়ক, চিকিৎসালয়, বিদ্যালয়ের উন্নয়নে ব্যয় করাটা উচিত। রাজ্যের কোটি কোটি ভোটারদের জন্য বড় ঘোষণা। রাজ্যে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক দল ভোটার তালিকা থেকে কোনো ভোটারের নাম কর্তন করতে পারবে না। সব ভোটারের সুবিধার কথা মাথায় রেখেই এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। অসমে এনআরসি সম্পূর্ণ হয়েছে, এর জন্য অসমে এসআর হয়েছে। এসআরের লক্ষ্য সব যোগ্য ভোটারদের ভোটার তালিকায় সন্নিবিষ্ট করা। অযোগ্য ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তন করাই হয়েছে এসআরের মূল লক্ষ্য। ভোটার তালিকা থেকে নাম কর্তন করা নির্বাচন আয়োগের কর্তব্য। সংবিধানের নীতি অনুসরণ করেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করেছেন যে এসআরের প্রকৃত লক্ষ্য কী। এসআরের প্রকৃত লক্ষ্য হল অবৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তন করা। সব ভোটারদের সুবিধার কথা মাথায় রেখেই এবার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করার লক্ষ্যে প্রদেশ বিজেপি জন আশীর্বাদ যাত্রা কর্মসূচি হাতে নিয়েছে। গৌহাটিতে অসম প্রদেশ বিজেপির সদর দপ্তর অটল বিহারী বাজপেয়ী ভবনে এক সাংবাদিক সম্মেলনে দলীয় সভাপতি দিলীপ শইকিয়া প্রস্তাবিত এই কর্মসূচির বিস্তারিত তথ্য জানিয়েছেন। বিধানসভা নির্বাচন পরিচালন সমিতির আহ্বায়ক এবং সাংসদ প্রধান বড়ুয়া, সাধারণ সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মা, মন্ত্রী অশোক সিংগল এবং প্রদেশ বিজেপির সংবাদ বিভাগের আহ্বায়ক রূপম গোস্বামীকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে দিলীপ শইকিয়া জানান, আগামী 28 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে 34টি বিধানসভা কেন্দ্র জুড়ে জন আশীর্বাদ যাত্রা অনুষ্ঠিত হবে। এই যাত্রার মুখ্য আহ্বায়ক হিসাবে মন্ত্রী অশোক সিংহলকে দায়িত্ব দেওয়া হয়েছে। সহ আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ পবিত্র মার্গেরিটা, সাধারণ সম্পাদক অনুপ বর্মন এবং যোরহাট জেলার প্রভারী মৃগাঙ্গ বর্মনকে। প্রার্থিত্ব ঘোষণার দিন কংগ্রেসে মহাভারত হবে, এই ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক বেসরকারি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত বিজেপিতেও হবে, তবে তা হবে ছোট ছোট। কংগ্রেসে কেন কুরুক্ষেত্র হবে এর কারণও খুলাসা করে মুখ্যমন্ত্রী বলেন, প্রার্থিত্ব প্রদানের নামে 3টি এজেন্সি কংগ্রেসের হয়ে অর্থ সংগ্রহ করেছে। কংগ্রেসের টিকিট চেয়ে 700 জন আবেদন করেছেন। এর মধ্যে 580 জন পূর্ববঙ্গ মূলের মানুষ, 5-6 জন অসমিয়া মুসলমান আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে লড়ছেন না, তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়ছেন। তার এই লড়াই পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের কোনো সহায়কের ভারতে থাকার দরকার নেই। তিনি যদি কোনো কিছু ভুল বলে থাকেন তাহলে তার বিরুদ্ধে মামলা কেন করা হচ্ছে না? গৌরব গগৈ তার বিরুদ্ধে কোনোদিন মামলা করবেন না, কারণ গৌরব ভালো করে জানেন হিমন্তর কাছে অনেক তথ্য রয়েছে। গৌরব গগৈয়ের বিরুদ্ধে অসম পুলিশ কোনো চার্জশিট দেবে না, কেন্দ্র সরকার এই কাজ করবে। মুখ্যমন্ত্রী হিমন্ত এদিন এও বলেন, অসমকে নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে। অসম যেন দেশের বোঝা না হয়, দেশের বিকাশের সহযাত্রী হোক অসম, এটাই তার স্বপ্ন। বিধানসভা নির্বাচনকে ঘিরে বরাক উপত্যকায় রাজনীতির পারদ দ্রুত চড়ছে। বরাকের 13টি বিধানসভা কেন্দ্রেই পাখির চোখ বিরোধী শিবিরের, বিশেষত কংগ্রেসের। প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত না হলেও জেলা ও প্রদেশ নেতৃত্বের ঘন ঘন বৈঠক, ব্লক স্তরে সংগঠনের তৎপরতা এবং সম্ভাব্য মুখগুলিকে ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। দলীয় সূত্রে খবর,
হাইলাকান্দি জেলার দুই গুরুত্বপূর্ণ আসন আলগাপুর কাটলিচড়া এবং হাইলাকান্দি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আলগাপুর কাটলিচড়া কেন্দ্রে বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে সংগঠন অটুট রাখা এবং বুথভিত্তিক নেটওয়ার্ক শক্তিশালী করাই কংগ্রেসের প্রধান লক্ষ্য। দলীয় মহলের মতে গত কয়েক বছরে এলাকায় রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান এই 4 ইস্যুই বুথের মূল নির্ণায়ক হতে পারে। সেই কারণেই সম্ভাব্য প্রার্থীর প্রচার কৌশল সাজানো হচ্ছে স্থানীয় সমস্যাকে সামনে রেখে। ভারতীয় নাগরিকদের রোজকার জীবনে বিভিন্ন কাজ এবং সরকারি প্রকল্পের সুবিধা পেতে একাধিক নথি প্রয়োজন। পরিচয় অথবা সেই প্রকল্পের জন্য যোগ্য কিনা সেটাও নিশ্চিত করতে প্রয়োজন হয় নথিগুলি। আর সেই নথিগুলির মধ্যে অন্যতম হলো রেশন কার্ড। আর এই কার্ডের সাহায্যে খাদ্য নিরাপত্তা প্রকল্পের থেকে সস্তায় খাদ্যশস্য পাওয়া যায়। এবার এই রেশন কার্ড সংক্রান্ত নিয়মে বেশ কিছু পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। যে পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার বেশি, তারা রেশন কার্ডের জন্য আর আবেদন করতে পারবেন না, এমনকি তাদের রেশন কার্ড বাতিল হবে। সেই সাথে যাদের পাকা বাড়ি আছে এবং ABCD অথবা ই ক্যাটাগরির কোনো কলোনিতে ফ্ল্যাট আছে, তারা এই আবেদন করতে পারবেন না অথবা রেশনের সুবিধা পাবেন না। তবে এই সমস্ত নিয়ম বর্তমানে শুধু দিল্লির বাসিন্দাদের জন্য। আগামী দিনে দেশের বাকি জায়গাগুলিতে এই নিয়ম লাগু হতে চলেছে। তবে শুধু এইটুকু নয়, রয়েছে আরও নিয়ম। যে পরিবারে 2 কিলোওয়াটের বেশি বিদ্যুৎ খরচ করা হয় তারা আবেদন করতে পারবেন না। যাদের নিজেদের গাড়ি আছে তারা রেশন কার্ডের আওতায় পড়বেন না। সরকার চাইছে এই সুবিধা যেন মূলত আর্থিকভাবে দুর্বল এবং আদতেই যাদের রেশনের প্রয়োজন রয়েছে তারাই যেন সেটা পান। পবিত্র রমজান মাসে ওমরা পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। প্রতি বছর রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এই বিপুল জনসমাগম সামাল দিতে এবং ভিড় নিয়ন্ত্রণে যাতায়াত ও স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিয়ে এই নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে নামাজের আগে এবং পরে মসজিদের কেন্দ্রীয় এলাকায় তীব্র ভিড় সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে নিরাপত্তা কর্মীরা। ভিড় ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে গ্র্যান্ড মসজিদের প্রবেশপথগুলোতে অত্যাধুনিক ডিজিটাল সংকেত ব্যবস্থা অথবা সিগন্যাল বোর্ড বসানো হয়েছে। এই ব্যবস্থায় সবুজ সংকেত মানে ভিতরে জায়গা খালি আছে এবং মুসল্লিরা প্রবেশ করতে পারবেন, আর লাল সংকেত মানে জায়গা পূর্ণ হয়ে গেছে এবং নতুন করে প্রবেশের কোনো সুযোগ নেই।